দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চরিত্রহীন উপন্যাসের বিষয়বস্তু এবং এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, চরিত্রহীন উপন্যাসটি ভীষণ বড় এবং এটি কভার করতে অনেক সময় লাগতো। তাই আমি এর উপন্যাসের যে বিষয়বস্তু সে বিষয়বস্তুকে খুবই সংক্ষেপে আলোচনা করব। চরিত্রহীন হলো বাঙালি ঔপন্যাসিক শরৎচন্দ্রের 1917 সালের একটি উপন্যাস। উপন্যাসটি 1990-এর দশকের প্রথম দিকের বাঙালি সমাজের স্থাপিত। সাবিত্রী, কিরণময়ী, সুরবালা, সরোজিনী, এই চারটি নারী চরিত্র আমরা এই উপন্যাসে দেখতে পাই। সাবিত্রীর জন্ম হয়েছিল ব্রাহ্মণ বংশে, কিন্তু তার নিজের এক আত্মীয়দের দুর্ব্যবহার বা ছলনার জন্য তাকে দাসী হিসাবে কাজ করতে হয়েছিল। তিনি যে বঞ্চিত হয়েছিলেন, এই বঞ্চিত মহিলার জন্য তাকে উপরোক্ত কাজগুলি করতে বাধ্য হতে হয়েছিল। সুরবালা হলো উপেন্দ্রনাথের স্ত্রী। তিনি চরিত্রে শুদ্ধ এবং ধর্মীয় গ্রন্থের মধ্যে তার মনোনিবেশ বেশি লক্ষ্য করা যায়। সরোজিনী পশ্চিমা শৈলীতে শিক্ষিত এবং চিন্তাশীল মহিলা, কিন্তু পারিবারিক পরিস্থিতি এবং একজন অদম্য মা দ্বারা তিনি বাধাগ্রস্ত হয়ে রয়েছেন। এই উপন্যাসের কিরণময়ী হলো সবচেয়ে আকর্ষণীয় চরিত্র। এই উপন্যাসে তার গভীর মনস্তাত্ত্বিক সংকট দেখানো হয়েছে। কিরণময়ী ভীষণ সন্দেহপ্রবণ, যুক্তিবাদী এবং নিজের মধ্যে ভীষণ আবেগময়ী। তবে তার এই আকাঙ্ক্ষাগুলিকে বা আবেগগুলিকে সর্বদা দমন করা হয়েছে একজন নিষ্ঠুর শাশুড়ি এবং তার স্বামীর মারফত। কিরণময়ী উপন্যাসের প্রধান তিনটি পুরুষ চরিত্রকে বিস্মিত করেছেন। উপন্যাসের এই প্রধান তিনটি চরিত্র হলো সতীশ, দিবাকর এবং উপেন্দ্র। কিন্তু আমরা দেখতে পাই কিরণময়ীর এই তীব্র অহংকার এবং আকাঙ্ক্ষার জন্য শেষ পর্যন্ত সে কিছু করে উঠতে পারেনি। উপন্যাসে আমরা দেখতে পাই চারজন নারীর জন্য তিনজন পুরুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন কারণে তিনজন পুরুষ বাধাপ্রাপ্ত হয়েছে বিভিন্ন কাজে। গল্পে তিনজন পুরুষকে আমরা দেখতে পাই মহিলাদের ভেতরের যে জটিলতা, সেই জটিলতা অনুধাবন করতে অক্ষম এবং এই অক্ষমতার কারণে তারা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে জীবনে। এই গল্পে সতীশ এবং সাবিত্রী অদ্ভুত একটি সম্পর্ক তৈরি করে, যে সম্পর্কে কেউ কারো মনের অনুভূতি একে অপরকে বলতে পারে না এবং লুকোচুরি এই সম্পর্কটি তাদের মধ্যে একটি কুয়াশার উপাদান তৈরি করে, যা তাদের উভয়কেই বঞ্চিত করে। পরিণামে দেখা যায় সাবিত্রীকে কলকাতা ছেড়ে বারাণসীতে গিয়ে আশ্রয় নিতে হয় এবং সতীশের তার মনের মধ্যে বিভিন্ন ক্ষত থাকলেও শরীরে কোনো ক্ষত পর্যবেক্ষণ করা যায় না। সতীশের এই দুর্বিষহ জীবন অবস্থায় তার জীবনে দুটি নারী চরিত্র প্রবেশ করে, সরোজিনী এবং কিরণময়ী। একজনকে দেখতে পাই প্রভাবশালী বৌঠান হিসাবে এবং অন্যজন একটি সাধারণ মহিলা হিসাবে। সতীশ এবং সরোজিনী এই যে সম্পর্কটি, এই সম্পর্কটি উপন্যাসে পুরোপুরি অস্পষ্টতায় ভরা, কারণ কখনো তাদেরকে দেখি একে অপরের প্রতি আকৃষ্ট হতে, আবার কখনো তাদেরকে দেখা যায় একে অপরের থেকে দূরে সরে যেতে। শেষ পর্যন্ত তাদের সম্পর্কটি অস্পষ্টই থেকে গেছে। তিনি সরোজিনীকে বিয়ে করছিলেন না প্রেম করেছিলেন, মানে শেষ পর্যন্ত কি হয় আমরা সেটা উপন্যাসে আর দেখতে পাই না। আবার গল্পে একটি ইন্টারেস্টিং বা একটি খুবই গুরুত্বপূর্ণ বা মুখরোচক একটি কাহিনী তৈরি করেছিলেন শরৎচন্দ্র। গল্পে কিরণময়ীর সাথে দিবাকরের পালিয়ে যাওয়ার ঘটনা আমরা লক্ষ্য করি। দিবাকর ছিল একটি কৈশোর বয়সী ছেলে, তবে উপন্যাসে আমরা তার কৈশোরকে খুব কম সময়ই থাকতে দেখেছি। প্রথমে কিরণময়ী দিবাকরকে
তার ভাইয়ের মতো দেখতে থাকলেও তার রূপ এবং সৌন্দর্যে মুগ্ধ হয়ে পরবর্তীতে তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। যদিও এই ধরনের একটি কৌশলের প্রেমে পড়ার জন্য তাকে জীবনে বেশ ভারী মূল্য দিতে হয়। দিবাকরের সাথে পালিয়ে যাওয়ার পর দিবাকর দায়িত্ব জ্ঞানহীন আচরণ করতে শুরু করে। শেষ পর্যন্ত এই উপন্যাসটিতে সমস্ত মহিলার মুক্তি ঘটিয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সাবিত্রীকে তিনি দেবী হিসাবে দেখিয়েছিলেন এই উপন্যাসে। কিরণময়ীর বাধ্যবাধকতা কিছুটা বোঝা গিয়েছিল এবং উপন্যাসে তাকে একটি বেড়াজালের মধ্যেই রাখা হয়েছিল এবং পরোক্ষভাবে তার যে এই অনুশোচনা মানে দুর্ব্যবহার, এই দুর্ব্যবহারে তার অনুশোচনার কারণ হয়ে দাঁড়িয়েছিল। আরো কিছু কথা বলে রাখি এই চরিত্রহীন উপন্যাস সম্পর্কে। শরৎচন্দ্র এই চরিত্রহীন উপন্যাসটি লিখে নিন্দিত এবং লাঞ্ছিত হয়েছিলেন এই সমাজে। শরৎচন্দ্র যখন রেঙ্গুনে ছিলেন তখনই তিনি এই উপন্যাসটি লিখে ফেলেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত এই উপন্যাসটি আগুনে পুড়ে গিয়েছিল। কলকাতায় ফিরে শরৎচন্দ্র এই উপন্যাসটি আবার লিখে ফেলেন, কিন্তু প্রকাশক এই উপন্যাসটিকে ছাপাতে রাজি ছিলেন না। প্রকাশক অবৈধ প্রেমের কারণ দেখিয়ে বইটিকে ছাপাতে রাজি ছিলেন না। যদিও পরবর্তীতে বইটি ছাপা হয়েছিল, তখন সমাজে নীতিবাদীদের গেল গেল রব উঠে যায় এবং তাদের কথা শুরু হয় এবং শরৎচন্দ্রকে চরিত্রহীন শরৎচন্দ্র বলে অনেকে আখ্যা দিতে থাকে। আমি আরেকবার এই চরিত্রগুলির আলোচনা করতে চাই এবং যাতে তোমাদের সুবিধা হয় সেই জন্য আরেকবার এই গল্পের বিষয়বস্তুটি আলোচনা করে দিচ্ছি। উপন্যাসের প্রতিটি নারী চরিত্রকে আলাদা আলাদা করে বিশ্লেষণ করেছেন লেখক আমাদের সামনে। সাবিত্রী নামের চরিত্রটিতে আমরা দেখতে পাই সে সতীশ নামের একটি ছেলেকে ভালোবাসতো, যাকে আমরা উপন্যাসের নায়কও বলতে পারি। আর আরেকটি কথা তিনি বলেছিলেন, যদি কোনো নারীর গৌরবের কোনো বিষয় হয়ে থাকে সেটি হলো প্রেম। এটি লেখক আমাদেরকে বলেছিলেন। সাবিত্রীকে আমরা এই উক্তির মাধ্যমেই বিচার করে নিতে পারি। সাবিত্রী দেহ মনে পবিত্র হলেও নিজে যেহেতু বিধবা ছিল, তাই বিধবা বিবাহ যেহেতু সমাজে অপ্রচলিত, সেই সময়টা অতটা প্রচলিত ছিল না, তাই নিজেকে সে গুটিয়ে নিয়েছিল। হিন্দু ধর্মের এই বিশ্বাস থেকেই সাবিত্রী বারবার সতীশের দেওয়া বিয়ের যে প্রস্তাব, সে প্রস্তাবকে সে প্রত্যাখ্যান করেছিল। আবার গল্পে দেখতে পাই সরোজিনী, যে সতীশকে খুবই ভালোবাসে, কিন্তু মায়ের প্রচন্ড চাপে সে সতীশকে কখনো সে কথা বলতে পারেনি। বাধ্য হয়ে সে পরিবারের পছন্দ করা পাত্রের সাথে বিয়ে করতে রাজি হয়ে যায়। তাই সাহিত্যিকরা মনে করেছেন নারীর মনকে নদী এবং যৌবনের সাথে জোয়ারের তুলনা করা যেতে পারে। আবার কিরণময়ীর চরিত্রে আদর্শ, হিংস্র, ছলনাময়ী ইত্যাদি রূপ আমরা লক্ষ্য করে থাকি। যদিও সে সুন্দরী, তবুও সে স্বামীর সোহাগ থেকে অবহেলিত ও বঞ্চিত ছিল। সে অসুস্থ স্বামীর সেবায় সর্বদা নিয়োজিত ছিল। আবার সে ভালোবাসে উপেন্দ্রকে। আসলে আমরা লক্ষ্য করি স্বার্থে আঘাত লাগলে নারী কতটা বিভৎস হয়ে ওঠে বা হিংস্র হয়ে ওঠে, তা আমরা এই চরিত্রের মাধ্যমে লক্ষ্য করতে পারি। আবার প্রেমে ব্যর্থ হলে কতটা নিচু কাজ করতে পারে একজন নারী, সেটাও আমরা কিরণময়ী চরিত্রের মাধ্যমে দেখতে পাই। আসলে উপন্যাসে কিরণময়ীর মতো বুদ্ধিমতী নারীর জীবনে এই যে একটি চালাকি এবং তার যে এত আত্ম অহংকার এবং তার যে অন্যান্য কাজ, এই কাজের জন্য তাকে সামাজিক শাস্তি দেওয়া হয়েছিল, এটাও লক্ষ্য করা যায়। সমাজের চোখে যা নিষিদ্ধ ছিল সেই নিষিদ্ধ কাজকে করেই কিরণময়ী এই সমাজে তিনি শাস্তি পেয়েছিলেন। তিনি ভুল করেছিলেন দিবাকরের সাথে পালিয়ে গিয়ে এবং দিবাকরের বুকে
মুখ রেখে উপেন্দ্রকে স্মরণ করে। আবার সুরবালা চরিত্রটিতে দেখা যায় সে একজন পতিভক্ত নারী। সে যেমন পতিভক্ত, স্বামীও তার প্রতি পত্নীভক্তি। মোট কথা, শরৎবাবু এই উপন্যাসে যেভাবে নারী চরিত্রগুলির উন্মেষণ ঘটিয়েছিলেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বাংলায় নারীদের চরিত্র যে কয়েকজন ঔপন্যাসিক চিনতে পেরেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন শরৎচন্দ্র। শুধু নারী নয়, প্রত্যেকটি মানুষের অন্তরের হৃদয়ে তিনি ডুব দিয়েছিলেন। এখন প্রশ্ন হতে পারে যে এই উপন্যাসে চরিত্রহীন কে? হতে পারে কতিপয় ব্যক্তি চরিত্রহীন, তবুও ধরে নেব আমরা এই গল্পের নায়ক চরিত্র সতীশ, তাকেই চরিত্রহীন বলা হয়েছে। তবে গোটা কাহিনীর চরিত্রবান একটি যদি পুরুষ চরিত্র থাকে তা হলো উপেন্দ্র। এই উপেন্দ্রর সাথেই এই উপন্যাসের সমস্ত পাত্রপাত্রীদের পরিচয় আমরা লক্ষ্য করি। তার চরিত্রের পরিবর্তনকেই উপন্যাসের কেন্দ্র ধরে আমরা অন্যান্য চরিত্রের এখানে আবর্তিত হতে দেখি, বা বলা যেতে পারে তার চরিত্রকে কেন্দ্র করেই অন্যান্য চরিত্রের যোগসূত্র আমরা লক্ষ্য করে থাকি। এটা হলো খুবই সংক্ষিপ্তভাবে চরিত্রহীন উপন্যাসের বিষয়বস্তু আলোচনা। এবার আমরা চরিত্রহীন উপন্যাসের এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। চরিত্রহীন উপন্যাসটি কার লেখা? অপশনগুলি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কোনটি শরৎচন্দ্রের লিখিত উপন্যাস নয়? অপশনগুলি হলো পথের দাবি, পল্লী সমাজ, চন্দ্রশেখর। সঠিক উত্তর চন্দ্রশেখর। চরিত্রহীন উপন্যাসে মূল পুরুষ চরিত্রের নাম কি? অপশনগুলি হলো দিবাকর, সতীশ, উপেন। সঠিক উত্তর উপেন। চরিত্রহীন উপন্যাসে কতগুলি পর্ব বা অধ্যায় আছে? অপশনগুলি হলো ৪৫টি, ৫০টি, ৪২টি। সঠিক উত্তর ৪৫টি। এই উপন্যাসের প্রেক্ষাপট কোথায়? অপশনগুলি হলো পশ্চিমের একটি বড় শহর, পূর্ববঙ্গের একটি নগর, পশ্চিমবঙ্গের একটি গ্রাম। সঠিক উত্তর পশ্চিমের একটি বড় শহর। উপেন্দ্রকে স্বামীজির সভায় কি হতে অনুরোধ করা হয়েছিল? অপশনগুলি হলো প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি। সঠিক উত্তর সভাপতি। কে ভালো বাঁশি বাজাতে পারত? অপশনগুলি হলো দিবাকর, উপেন্দ্র, অপূর্ব। সঠিক উত্তর দিবাকর। ভূপতির সাথে কে তর্কে জড়িয়েছিল? অপশনগুলি হলো দিবাকর, উপেন্দ্র, সতীশ। সঠিক উত্তর সতীশ। উপেন্দ্রর স্ত্রীর নাম কি? অপশনগুলি হলো সুরবালা, কিরণমালা, মধুবালা। সঠিক উত্তর সুরবালা। সতীশ কোথায় থাকত? অপশনগুলি হলো কলকাতা, ঢাকা, যশোর। সঠিক উত্তর কলকাতা। এই বাসায় ঝি হিসাবে কে কাজ করত? অপশনগুলি হলো পার্বতী, সাবিত্রী, বন্দনা। সঠিক উত্তর সাবিত্রী। সাবিত্রী কাকে একটু বেশি গুরুত্ব দিত? অপশনগুলি হলো উপেন্দ্র, দিবাকর, সতীশ। সঠিক উত্তর সতীশ। সতীশের বয়স কত? অপশনগুলি হলো ২২ বছর, ২৩ বছর, ২৪ বছর। সঠিক উত্তর ২৪ বছর। সতীশ কোনো কিছু শেখার ব্যাপারে অলস প্রকৃতির ছিল, তথ্যটি? অপশনগুলি হলো সত্য, মিথ্যা, অর্ধসত্য। সঠিক উত্তর সত্য। এ বাসার সকলেই কি? অপশনগুলি হলো শিক্ষক, কেরানি,
ডাক্তার। সঠিক উত্তর কেরানি। এ বাসার চাকরের নাম কি? অপশনগুলি হলো অমিয়, বেহারি, কালু। সঠিক উত্তর বেহারি। বিপিন বাবুর মোসাহেব বলে কে পরিচিত ছিল? অপশনগুলি হলো সতীশ, অপূর্ব, দিবাকর। সঠিক উত্তর সতীশ। সতীশের উগ্র মেজাজে গায়ে তোলার জন্য কত টাকা জরিমানা দিতে হয়েছিল? অপশনগুলি হলো 300 টাকা, 200 টাকা, 100 টাকা। সঠিক উত্তর 100 টাকা। সতীশের বন্ধুর নাম কি? অপশনগুলি হলো বিপিন, মধু, ভূপতি। সঠিক উত্তর বিপিন।